আইনজীবী আলিফ হত্যায় 4 দিনেও হয়নি মামলা, আটকদের নাম ঠিকানা প্রকাশ করছে না পুলিশ। সীমান্তের ওপারে বসে বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র প্রমাণের চক্রান্ত চলছে, অভিযোগ ফখরুলের। সরকারি জমি দখল করে ইলিয়াস মোল্লার ওয়াকফ এস্টেট, সাভারে বিলাসবহুল বাগান বাড়ি। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি লুবনা রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। আইনজীবী সাইফুল ইসলাম হত্যার 4 দিনেও কোনো মামলা হয়নি। এদিকে হত্যায় আটকদের নাম ঠিকানা প্রকাশ করছে না পুলিশ। তবে হত্যাকাণ্ডে সরাসরি 4 জন অংশ নিয়েছে জানিয়ে পুলিশ বলছে, ঘটনাস্থলের ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার অভিযান চলছে। এদিকে আইনজীবী হত্যায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন উপদেষ্টারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবনের অদূরে সেবক কলোনির একটি বাসার সামনে এভাবে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলামকে। সরাসরি হত্যায় এতে অংশ নেয় 4 জন। কমলা রঙের গেঞ্জি, কালো প্যান্ট, মাথায় হেলমেট পরে অংশ নেওয়া ব্যক্তি তাদেরই একজন। কিরিচ হাতে থাকা যুবকের নাম চন্দন দাস, পেশায় পরিচ্ছন্নতা কর্মী বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলেছে, শুধু চন্দন দাস নন, আইনজীবীকে খুনের ঘটনায় 25 থেকে 30 জন অংশ নেন। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ দেখে পুলিশ ইতিমধ্যে 8 জনকে গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এখন পর্যন্ত আমাদের মোট ওই ঘটনায় 39 জন গ্রেপ্তার আছে। 39 জন গ্রেপ্তার আছে। আর আপনার যে ছবিতে যে ভিডিও ফুটেজ থেকে আলাদা করা ছবিতে বেশ কয়েকজনের নাম দেখা যায় আর কি। এই ছবি দেখে দেখে এখানে 3 জন অ্যারেস্ট আছে এবং ভিডিও ফুটেজে পাওয়া যাবে এরকম আরো 10-12 জন আছে। আপনাদের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে ছবি এবং নাম রিলিজ না করার কারণটা কি? হত্যা মামলাটা রুজু হয় নাই। সেক্ষেত্রে হচ্ছে যে বাদী পক্ষ যদি এখানে দেখা যায় যখন তারা এজাহার দাখিল করলে সেখানে এই সংখ্যাটা একটু কম বেশিও হইতে পারে। এটা হত্যা মামলাটা রুজু হওয়ার পরেই হয়ে যাবে। এর আগে সকালে সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায়। পরে ধর্ম উপদেষ্টা সাংবাদিকদের জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না। আলিফের যারা হত্যাকারী তাদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় বলেন, দেশের শান্তি শৃঙ্খলা নষ্টে একটি গোষ্ঠী তৎপর। যেন এই বিষয়টাকে কেন্দ্র করে বিভিন্ন রকম উস্কানিমূলক ঘটনা না ঘটে এবং এতে আমাদের দেশে বিদেশে ভাবমূর্তি নষ্ট না হয়, যেন আমরা ঐক্যবদ্ধ থেকে সব বিপদ মোকাবেলা করতে পারি এবং সামনে এগিয়ে যেতে পারি। উপদেষ্টারা জানান, সাইফুল ইসলামের পরিবারের জন্য 1 কোটি টাকার তহবিল করা হবে। এরই অংশ হিসেবে সংগ্রহ করা 1 লাখ টাকা সাইফুলের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। 1 লক্ষ টাকা ওনাদের পরিবারের হাতে দেব। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সীমান্তের ওপারে বসে ফ্যাসিবাদীরা বাংলাদেশকে মৌলবাদী দেশ হিসেবে প্রমাণ করার চক্রান্ত চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে হাসিনার পতনের পরই ইসকনের আন্দোলন ও ভারতের বিবৃতি পক্ষপাতমূলক এমনই অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিস্তারিত ওমর ফাহিমের রিপোর্টে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সীমান্তের ওপারে চক্রান্ত চলছে, বিশ্বের কাছে বাংলাদেশকে খারাপভাবে উপস্থাপন করছে তারা। সেই ক্রান্তি পার হয়নি, আমরা একটা ধাপ গেছি। সীমান্তের ওই পারে ফ্যাসিস্ট বসে আছে, প্রতি মুহূর্তে তারা একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেনাপ করে পৃথিবীতে বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে। শান্তির বাংলাদেশ চাই উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাম্প্রদায়িক কারণে কেউ মারা যাবে এটি মেনে নেওয়া যায় না। আমি খুব খুশি হতাম
যদি দেখতাম যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররা লক্ষ লক্ষ ছাত্রদের মিছিল নিয়ে বেরিয়ে এসছে যে আমরা শান্তি চাই। এর আগে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, পতিত স্বৈরাচার নানা কৌশলে বিশৃঙ্খলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। শেখ হাসিনার পতনের পরে নতুন সরকার আসার পরেই এই আন্দোলনটা করা লাগবে কেন? এবং তারা এই দেশের মানুষ হয়ে ভারতের সরকারের কাছে অনুরোধ জানায় এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য। ওমর ফাহিম, 21 টেলিভিশন, ঢাকা। মিরপুর পল্লবীর সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা ইলিয়াস উদ্দিন মোল্লা বিতর্কিত কর্মকাণ্ডে আর বক্তব্য দিয়ে সবসময় আলোচনায় ছিলেন। সরকারি জমি দখলে সে ছিল সিদ্ধহস্ত। শেখ হাসিনার ক্ষমতার 16 বছরে দুয়ারিপাড়ায় এক দাগে দখলে নিয়েছেন ওয়াকফ স্টেটের 11,750 কোটি টাকার জমি। ইলিয়াস মোল্লা এখন পলাতক, কিন্তু তার সহযোগীরা ক্ষমতার পালাবদলের পরও সেই জমি এখনও দখলে রেখেছে। কামরুজ্জামানের তোলা ছবিতে সহকর্মী দীপু শিকদারের সরজমিনের প্রতিবেদন। লুচ্চামি করছে, ডাকাতি করছে, সব করছে। ওই ছিল একটা বড় বাটপাস সিটার, ওই হাউজিং থেকে লক্ষ লক্ষ টাকা খায়া এই হাউজিং এর লগে এখন বহাইছে সম্পূর্ণ অবৈধভাবে। লুটপাট, চাঁদাবাজি ও দখলের টাকায় ঢাকা ও সাভারে এমনই বিলাসী বাগানবাড়ি গড়ে তুলেছেন ঢাকা 16 আসনের সাবেক এমপি ইলিয়াস মোল্লা। নিজের সম্পদ নিয়ে কখনো রাগঢাক করতেন না তিনি। প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে বিতর্কিত হয়েছেন বহুবার। মিরপুরকে সিঙ্গাপুর বানানোর স্বপ্ন দেখানো ইলিয়াস মোল্লা গত 16 বছরে ছিলেন দখল বাণিজ্যের রাজা। মিরপুর এখন সিঙ্গাপুর। রাজধানীর রূপনগর থানার দুয়ারিপাড়া এলাকায় ওয়াকফ স্টেটের সম্পত্তি দখলে নিতেও দ্বিধা করেননি তিনি। এক দাগেই দখলে নিয়েছেন 88 একর জমি, গড়ে তোলেন ছোট বড় 10,000 ঘর। সরকারি জায়গা এটি আছে দখলে, খাস মনে করেন যে যার যেরকম ক্ষমতা ব্যবহার করতে পারে তারা ওরকম করে দখল করে থাকে। দেখা যাইতেছে এগুলো যখন যে সরকার আসে ক্ষমতা, সেই ক্ষমতায় চলে। বিশৃঙ্খলভাবে ছেলেরা গাঞ্জা টাঞ্জা খাইতো, ডাক দিলে মনে করেন যে উল্টাপাল্টা মনে করেন যে মারধর শিকার হইতো, তারপর তো গালাগালি আছেই। দখলে নেওয়া জমির মূল্য প্রায় 12,000 কোটি টাকা, যা শুনলে যে কেউই চমকে উঠবেন। এসব প্লট বিক্রির পরিকল্পনাও ছিল তার, কিন্তু ক্ষমতা হারিয়ে সেসব ভেস্তে গেছে। তবে ক্ষমতার পালাবদল হলেও জমি উদ্ধার হয়নি এখনো। এরপর থেকে তো হরিলুট চলছে। এই আশেপাশে যত জায়গাগুলো খালি ছিল সব জায়গা বস্তি টস্তি কইরা মাটি ভাড়া দিয়া এইভাবে, বা নিজেরা ঘর উঠাইয়া ভাড়া দিয়া এইভাবে চলছে আর কি। এখন পর্যন্ত এইভাবেই আছে। দুয়ারিপাড়া বাজার এলাকায় ওয়াকফ স্টেটের প্লট ছাড়াও ব্যক্তি মালিকানাধীন প্লট, ব্যবসা প্রতিষ্ঠান এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের প্লটেও ছিল তার ভয়ঙ্কর থাবা। এই যে শেষ মারা নামার জায়গাটা, এটা কোনো হাউজিং এর না, এটা বলাই বস্তি আছিল, এটা রোদিছে শেষ করে ওর এলাকার সঙ্গভঙ্গ লইয়া দল করছে। ভাঙার পরে এবার ভাঙিয়া দিছে, করে ঠেলে পড়ছি আমরা। দখলদারিত্বে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এবং ওয়াকফ স্টেটের দ্বন্দ্ব সুযোগ কাজে লাগিয়েছেন ইলিয়াস মোল্লা। সরকারি জায়গাগুলো তো দখল করছে জুলুম করে। হ্যাঁ, একটা মন্ত্রী মানুষ এত জুলুম, প্রশাসন হেল লাগে। ওরা মাটি ভরাট করে দখল করতে, খালি জায়গা ছিল। এসব অপকর্মে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারীরাও ছিলেন তার সঙ্গী। ইলিয়াস মোল্লা নিজেই এই এলাকার নেতৃত্ব দিয়েছে, তাদের অনুসারীরাই এই কর্মকাণ্ডগুলো করেছে। 100 ফুটের ভিতরে 4 জন আনসারকে নিয়োগ দেওয়া হয়েছে ন্যাশনাল হাউজিং এর পক্ষ থেকে এবং লোকাল প্রশাসন থানা ওসি সাহেবের নেতৃত্বে। আমি এখানে 20 বছর এখনো পানির বিল আমার নামে আসে, আমি এই পোলোটে আইতে পারি না। গণনা বুঝছেন, এই হাউজিংয়ের কিছু সন্ত্রাসী আছে, তারা এখানে ঢুকতে দেয় না। ওয়াকফ কর্তৃপক্ষ বলছে ইলিয়াস মোল্লার বিরুদ্ধে আইনি প্রতিকার চাইতে গিয়ে হেনস্থার শিকার হতে হয়েছে অনেকবার। ইলিয়াস মোল্লার নেতৃত্বে একটা সিন্ডিকেট হয়েছে, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কিছু অসাধু কর্মকর্তা প্লাস কিছু দালাল বিভিন্ন সময় আমাকে হুমকি দিছে যে তোমাদের মতো মানুষ গুম করে ফেলাবো, কোনো খবরও পাবা না, কোনোদিন 2-3টা মার্ডার কেসে জেল খাটবা, আজীবনেও বাইরে হতে পারবা না, এরকম ধরনের হুমকি দিছে। মিরপুরে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ বিভাগ 1-এ এখনও ইলিয়াস বলয়ের কর্মকর্তা কর্মচারীরাই বহাল আছেন, আর তাই 21-এ ক্যামেরা যাওয়ার খবর শুনে সটকে পড়েন অনেকে।
এখানেই শেষ নয়, ইলিয়াস মোল্লা ও তার সিন্ডিকেটের অবৈধ গ্যাস, পানি ও বিদ্যুতের সংযোগ বাণিজ্য করেও কামিয়েছেন কোটি কোটি টাকা। পলাতক ইলিয়াস মোল্লার সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। গত ৩ জাতীয় নির্বাচনে সবচেয়ে বড় অপরাধ করেছে ইসি বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, সরকারের সহযোগিতা ছাড়া কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, প্রার্থী ও নাগরিকদের ভূমিকা নিয়ে ছায়া সংসদে বিতর্ক। উপস্থিত ছিলেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন সংস্কার কমিশন প্রতিবেদন জমা দেওয়ার কথা জানিয়ে বদিউল আলম মজুমদার বলেন, গত ৩টি নির্বাচনে যারা নির্বাচনী অপরাধ করেছেন তাদের শাস্তি হওয়া উচিত। যারা নির্বাচনী দায়িত্ব পালন করেছে গত ৩টি নির্বাচনে, তারা কিন্তু এই নির্বাচনী অপরাধ করেছে। তাদেরকে বিচারের আওতায় আনা হয়নি এবং বিচারের আওতায় আনা উচিত। নির্বাচন কমিশন সংস্কার নিয়ে তিনি বলেন, রাষ্ট্র ক্ষমতায় কোনো রাজনৈতিক দল না থাকায় কমিশনের উপর কোনো চাপ নেই। রাজনৈতিক দল যদি সদাচরণ না করে, তারা ছলে বলে কলে কৌশল যদি নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করে, জেতার জন্য তারা বদ্ধপরিকর হয়, তাহলে কারো পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ, কিন্তু গত 3টি নির্বাচনে কিছু গণমাধ্যম ইচ্ছাকৃতভাবে সত্য কথা বলেনি, আবার কেউ কেউ সত্য গোপন করতে বাধ্য হয়েছে বলেও মন্তব্য করেন ডক্টর বদিউল আলম মজুমদার। 3টি নির্বাচনে তারা বলতে পারেন নাই, কেউ কেউ ইচ্ছা করে বলেন নাই, আর কেউ কেউ তারা ওই যে বাধ্য হয়ে এটা বলতে পারেন নাই। নাহিদ সিরাজি নিম্মি, একুশে টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা, হুমকির বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করছে ভারত। স্থানীয় সময় শুক্রবার ভারতের পার্লামেন্টের লোকসভায় বাংলাদেশ পরিস্থিতি নিয়ে লিখিত বিবৃতি দেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। জানান, সংখ্যালঘুদের বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে উদ্বেগ জানিয়েছে দিল্লি। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিষয়গুলো গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি। এর আগে নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়েও উঠে আসে একই প্রসঙ্গ। মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের সহিংসতা ও উস্কানির ঘটনা বাড়ছে এবং একে মিডিয়ার বাড়াবাড়ি হিসেবে উড়িয়ে দেওয়া যায় না। এ সময় গ্রেফতার ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের স্বচ্ছ ও ন্যায় বিচার আশা করেন তিনি। Our position on the matter is very clear. The interim government must live up to its responsibility of protecting all minorities. We are concerned at the surge of extremist rhetoric, increasing incidents of violence and provocation. These developments cannot be dismissed only as media exaggerations. We once again call upon Bangladesh to take all steps for the protection of minorities. কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন ও প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, এই ঘটনায় ডেপুটি হাইকমিশনের কর্মকর্তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সরকার ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয় বিবৃতিতে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। মানবদেহের উপকারী ব্যাকটেরিয়া পরীক্ষা করে জানা যাবে একজন মানুষের বর্তমান ও ভবিষ্যৎ স্বাস্থ্যের অবস্থা। জেনোফেক্স নামের শারীরিক এই পরীক্ষা পদ্ধতি আবিষ্কার করেন দেশের জিন বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী। রাজধানী তেজগাঁওর এসিআই সেন্টারে জেনোফেক্স প্রজেক্ট
ও এসিআর সমন্বয় সায়েন্স সেলিব্রেশনে তিনি বলেন, মানবদেহে কোটি কোটি ব্যাকটেরিয়া রয়েছে। তার মধ্যে ভালো ব্যাকটেরিয়াগুলো দীর্ঘদিন থাকার পর দেহের ডিএনএ ও আরএনএ কে ক্লোন করে ফেলে। এসিআই ও জেনোফিক্স একসঙ্গে কাজ করবে বলেও জানান তিনি। ডক্টর আবেদ চৌধুরী জেনোফিক্সের সহ প্রতিষ্ঠাতা ও প্রধান বিজ্ঞানী হিসেবে দায়িত্ব পালন করছেন। অস্ট্রেলিয়া ও বাংলাদেশ সহ জেনোফিক্সের একাধিক দেশে কার্যক্রম রয়েছে। এছাড়া রঙিন ভুট্টা সহ 3টি অযৌন বীজের নতুন জিন আবিষ্কার করেছেন ডক্টর আবেদ চৌধুরী। শেষ করছি 21শে সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। আইনজীবী আলিফ হত্যায় 4 দিনেও হয়নি মামলা, আটকদের নাম ঠিকানা প্রকাশ করছে না পুলিশ। সীমান্তের ওপারে বসে বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র প্রমাণের চক্রান্ত চলছে, অভিযোগ ফখরুলের। সরকারি জমি দখল করে ইলিয়াস মোল্লার ওয়াকফ স্টেট, সাভারে বিলাসবহুল বাগান বাড়ি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল 21-এ।